আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বৈদ্যবাটি। সেখানে ভদ্রকালী মন্দিরে যাব। প্যান্ডেল লোকাল দেরিতে দিয়েছে, 10:30টায় ছাড়ার কথা, এখনো ছাড়িনি। আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে বৈদ্যবাটি, ভদ্রকালী মন্দিরে যাব। আপনাদের ভদ্রকালী মন্দির দেখাবো। বৈদ্যবাটিতে গিয়ে 10:30টার ট্রেন লোকাল দিয়েছে। প্যান্ডেল লোকাল এবং বর্ধমান মেল লাইনে লোকালে বৈদ্যবাটি স্টেশন যাওয়া যায়। আমি এখন আজকে যাচ্ছি প্যান্ডেল লোকালে উঠে বৈদ্যবাটিতে গিয়ে আপনাদের সব দেখাবো ভদ্রকালী। ট্রেনটি ছাড়ার কথা ছিল 10:30টা, সেটা ছাড়লো 11:15। 11:15টায় ট্রেন ছেড়েছি। এখন আমি রওনা দিচ্ছি বৈদ্যবাটিতে। বৃষ্টি হচ্ছে খুব জোর, দেখুন বৃষ্টির মধ্যে কি আপনাদের আজকে ব্লগ করতে যাচ্ছি বৈদ্যবাটি। ভালোই বৃষ্টি হচ্ছে, ট্রেনে অ্যাভেলেবেল নেই কালকে ভোর কলকাতায়। তার সত্ত্বেও আমি যাচ্ছি আপনাদের একটা ব্লগ দেখাবো বলে। ভদ্রকালী বৈদ্যবাটি স্টেশনে নামলাম, এবারে নেবে আমি ভদ্রকালী মন্দিরে উদ্দেশ্যে যাব। এই হলো বৈদ্যবাটি স্টেশন। ঠিক নেমেছি আপনার 11:25-এ। 10:30টার ট্রেন, 45 মিনিট লাগলো আসতে। এখন আপনাদের গিয়ে ভদ্রকালী মন্দিরে নিয়ে গিয়ে ভদ্রকালী মন্দিরের ব্লগ দেখাবো। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আমাদের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যেতে হবে। আজ আপনাদের ভদ্রকালী মন্দিরে এনেছি। পাশ থেকে ট্রেন যায়, দেখুন এটা বৈদ্যবাটি স্টেশনে থেকে এখানে রামকৃষ্ণদেব, সারদামণি, তারপরে মহাদেবের ছবি রয়েছে। এই হচ্ছে ঢোকার মুখ। আপনারা বৈদ্যবাটি স্টেশন থেকে নেবে 15 টাকা অটো ভাড়া দিয়ে এই মন্দিরে আসতে পারেন। এই হলো ঢোকার মুখ, ভদ্রকালী। ভদ্রকালী তো এটা, এই হলো ভদ্রকালী। এটা হচ্ছে তারকেশ্বর, মঠদক্ষ, দণ্ডস্বামী, শ্রী মজ্জ জগন্নাথ আশ্রম মহারাজ কর্তৃক সংস্কৃত। এটা হচ্ছে 1356 জ্যৈষ্ঠ মাসে হয়েছে এই মন্দির। এই মন্দিরের চারিদিক দেখে নিন। স্টেশনের পাশেই। আপনারা এখানে আসতে গেলে বৈদ্যবাটি থেকে এলে সুবিধা হবে। খুব সুন্দর মন্দির, ছোট্টর ওপরে। এই হলো এখানে আপনার হচ্ছে হাড়িকাঠ থাকে মন্দিরে পারপার্শ্বিক দেখে নিন। এখানে নাট মন্দির এর সঙ্গে এখানে হচ্ছে দেখুন শ্রীরামসূতি আছে। তারপরে কালী, প্রত্যেকটা কি সুন্দর কাজ করা। কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী। এ হলো ভদ্রকালী।
তারপরে হচ্ছে ছিন্নমস্ত আছে, ধূমাবতী আছে, বগলা আছে, মাতঙ্গী আছে, কমলা আছে এবং তার সঙ্গে অর্জুন, কৃষ্ণ অর্জুনের রথে সারথি আছে, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এই মন্দির খুব শান্ত সিগ্ন, কি সুন্দর মন্দির, দর্শন করুন। এখানে মহাদেবের ছবি রয়েছে, ঘট রয়েছে, দেখুন 3টে ঘট। তার সঙ্গে আপনার আছে কত শিলা আছে, আপনার লিঙ্গ আছে, শিবলিঙ্গ, গোপাল আছে, নানা প্রকারের মূর্তি এখানে আছে। এবং এটা কিন্তু আপনারা সব জায়গায় দেখতে পাবেন না। এখানে এই যে ভদ্রকালী আছে, ভদ্রকালীর সঙ্গে 3টে ঘট, মহাদেবের ছবি আছে, তারা মা আছে, সুন্দর এই মন্দির, তুলনা। আপনারা এই মন্দিরে এসে আপনারা মনস্কামনা করবেন এবং মনস্কামনা আপনাদের এই হলো প্রণামী বাক্স, এখানে প্রণামী দেবে। এখানে পুজোর ব্যবস্থা আছে। আমার আসতে দেরি হয়ে গেছে, এখন 11টা বাজে। বৃষ্টির জন্য আমি জানি না এখন আমার ব্রাহ্মণ পণ্ডিত মশাইয়ের সঙ্গে দেখা হবে কি না। আপনারা দর্শন করুন ভদ্রকালী। এই যেখানে লেখা আছে ভদ্রকালী, এই হলো ভদ্রকালী মন্দিরটা, আপনারা দর্শন করুন। খুব সুন্দর মন্দির। মাকে দর্শন করুন আর আমাকে কমেন্ট বক্সে আপনারা জানান আমার ভুল ত্রুটি কোথায় কি হচ্ছে, সেগুলো তুলে ধরুন। আর লাইক শেয়ার করুন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করলে আপনারা পেয়ে যাবেন। জয় মা, জয় মা। আচ্ছা, আমি এই ভদ্রেশ্বর কালী সম্বন্ধে আপনার কাছে আমি এর মাহাত্ম্য কী এবং কত বছরের এই ভদ্রেশ্বর মা এখানে আছে, ভদ্রকালী, এবং তারকেশ্বর যাওয়ার সময় এখানে আমি দেখেছি অনেকে পুজো দিয়ে যায়, এমনি তীর্থঘাট থেকে জল তোলে। এখানে আসতে কিভাবে সুবিধা আর এখানে কি কি আছে সেইগুলো সম্বন্ধে আপনি যদি বলেন, আপনার মুখ থেকে শুনলে এখানে আরও যাতে লোক এসে পুজো দেয়, তার জন্য আমি আমার চ্যানেল থেকে আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার নাম প্রথমে বলে তারপরে বলুন। শুরু করি? হ্যাঁ, করুন। আমার নাম শ্রী বাসুদেব ভট্টাচার্য। আমি এই মন্দিরে বিগত 37-38 বছর যাবৎ এখানে আছি এবং এই ভদ্রকালী মার মন্দির তারকেশ্বর স্টেট কর্তৃক পরিচালিত এবং সংরক্ষিত। ওইখানটায় গিয়ে হলে হবে, মায়ের কিছুটা ছবি দেখাবো আর আপনি বলবেন। এই যে এইখানে বলুন। এই মন্দির ভদ্রকালী মন্দির তারকেশ্বর স্টেট কর্তৃক পরিচালিত এবং সংরক্ষিত। এই মন্দির বলুন, বলতে এই মন্দির 5 থেকে 600 বছর মতো পুরনো বলে মনে হয় বা যেটা শুনেছি। তারকেশ্বর স্টেটকে আজ থেকে 300 বছর আগে বর্ধমানের রাজার জায়গা ছিল এটা মন্দির। এই মন্দির বর্ধমানের রাজা
তারকেশ্বর স্টেটকে এটা দান করে দেয়। দান করেছি। তো সেই দানের পরের থেকেই এখানে সুন্দরভাবে পুজো পাঠ হয়, পুজো পাঠ করা হয় এবং এখানে বাৎসরিক উৎসব হয়। এবং এই ভদ্রকালী মায়ের মন্দিরের মধ্যে দুটি সমাধি মন্দির আছে যেখানে শিব প্রতিষ্ঠিত আছে। তাছাড়াও আরেকটা শিবেরই মন্দির আছে, সেই শিবের মন্দিরে সর্বসাধারণের পূজাদি কাম্য। এবং এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বহু প্রান্ত থেকে এখানে মানুষ আসা যাওয়া করে। এবং এখানে যে মায়ের মহিমা, সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা জানে এবং জেনে তারা এখানে আসে। এবং পাশেই রয়েছে নিমাইতীর্থ ঘাট। সেই নিমাইতীর্থ ঘাটের তারকেশ্বর যাত্রীর নিমাইতীর্থ ঘাট থেকে তারা জল তোলে, তারকেশ্বরের পথে তারা রওনা হয়। এবং রওনা হওয়ার পরে কিছু সংখ্যক লোক বা বেশি সংখ্যক লোক মন্দিরে এসে তারা মাকে তারা দর্শন করে এবং আনন্দময়ীকে তারা দর্শন করে তারা আনন্দের সঙ্গে তারা তারকেশ্বর অভিমুখে যাত্রা করে। আর এখানে কোন কোন অমাবস্যায় পুজো হয় এবং ভোগের ব্যবস্থা? অমাবস্যায় মার তো পুজো হয়, বিশেষ পুজো হয় এবং অমাবস্যা রাত্রে সবাই ভোগ নিবেদন হয়। তাছাড়া বাৎসরিক যে 3টে পুজো হয়। বাৎসরিকটা কবে হয় আপনার? বাৎসরিক যে 3টে পুজো হয়, এক হলো দীপান্বিতা কার্তিক মাস, আর দুই হচ্ছে রটন্তী মায়ের পূজা। এইরকম ভাবেই আজকে মানে বছরের পর বছর শত শত বছর চলে আসছে। এবং আমি এখানে আসবার আগে, আমার আগে এখানে অন্তত 60 জন তারা পরলোক গমন করেছেন। এই 60 জনের মধ্যে আমি একজন এখন এখানে আছি। আর এই মন্দিরের মানে যে ট্রাস্টি আছে তাদের মধ্যে আপনি সেবায়েত। তারকেশ্বর স্টেটের আমি একজন প্রতিনিধি এবং মার মন্দিরের সেবা পুজোর যে দায়িত্ব, সেই দায়িত্বে আমি। আর আপনাদের বাৎসরিক যে পুজোটা কবে হয়, সেটা কোন মাসে? ওই যে বললাম মাঘ মাসে। মাঘ মাসে একটা হয় রটন্তী, আর একটা হয় আপনার কার্তিক মাসে এরকম দীপান্বিতা, আর একটা হয় এই সামনে আসছে ফলহারিণী কালিকা পূজা। আর কিছু বলার আছে? কেমন লাগলো পরে আমার ইউটিউবটা আমি দেখে নেব। হ্যাঁ, আপনাকে আমি আপনাদের গণ্ডগোল করছি। আপনাদের কাছে আমার পণ্ডিত মশাই এই ভদ্রকালী সম্বন্ধে অনেক কিছু বলল, যেগুলো আমি কিছুই জানতাম না। আমি 2-1টা কথা জানতাম। উনি বললেন এটা তারকেশ্বরের ট্রাস্টি বোর্ডের আন্ডারে আছে। উনি 37 বছর ধরে এখানে করছেন। এখানে বাৎসরিক অনুষ্ঠান হয়, দীপান্বিতা অমাবস্যা, তারপর হচ্ছে ফলহারিণী, আর মাঘ মাসে রটন্তী পুজো হয়ে থাকে। এবং তারকেশ্বরে যাওয়ার সময় এখানে লোকে যারা বাবার মাথায় জল ঢালতে যায় তারা জল ঢালে। তার কারণ হচ্ছে তাদের পথে যাতে না কোনো বিপদ হয়, যাতে মা তাদের ভালো মতন যাওয়ার ব্যবস্থা করে দেয়। সেই জন্য এই ভদ্রকালী খুবই মানে আপনার হচ্ছে জাগ্রত, এবং এখানে মনস্কামনা করলে পূর্ণ হয়। সেই জন্য এখানে অনেকে মালসা দিয়ে, দেখছি মালসা রাখার ব্যবস্থা আছে, মালসা দিয়ে পুজো দেয়। আর বর্ধমানের রাজা এখানে 300 বছর আগে এই জায়গাটা দান করেছিলেন এবং এখানে মন্দির করে দিয়েছেন। এই মন্দির খুব খ্যাত। আমি চাইবো
আপনারা এই মন্দিরে এসে পুজো দিন এবং পুজো দিয়ে দেখুন। আর এখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা আমি বলি, শেওড়াপুলি থেকে নেবে নিমাই তীর্থ ঘাটে এলে সবচেয়ে সুবিধা, মানে বৈদ্যবাটির থেকে সুবিধা হলো নিমাই তীর্থ নেবে শেওড়াপুলি থেকে। আপনারা এখানে আসবেন, পুজো দেবেন এবং মঙ্গল কামনা করবেন। আর আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে, আপনারা এখানে পণ্ডিত ভট্টাচার্য মশাই আছেন, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন। জয় মা ভদ্রকালী। দেখুন মন্দিরের মানে বিগ্রহ আপনারা দেখুন। মন্দিরের এই বিগ্রহের 3টে ঘট আছে। এর কি তাৎপর্য? একটি হলো শীতলার ঘট, একটা শীতলার ঘট, একটি হলো মায়ের ঘট, মায়ের ঘট, আর একটা হলো চণ্ডীর ঘট, চণ্ডীর ঘট। দেখুন চণ্ডী, মা চণ্ডী, মা শীতলা এবং মা মা ভদ্রকালী। আর এখানে আছে, এখানে আরও কত বিগ্রহ আছে, শিলা আছে। আপনারা এই মন্দিরে আসবেন, দর্শন করবেন, পুজো দেবেন এবং মায়ের কাছে মনস্কামনা করলে আমি বলছি এই মা খুব জাগ্রত। সেটা আপনারা যখন পুজো দিয়ে মনস্কামনা করবেন আপনারা দেখতে পাবেন। আর আমি তো বলছি আপনারা বিশ্বাসেই মানুষ চলে। এবং মন্দিরের বিগ্রহে দেখুন কত মহাদেবের ছয়ে আছে, তারপরে আপনার তারা মায়ের আছে, তারপর গুরুদেবের নামটা কি? হ্যাঁ, তারকেশ্বরের মহারাজের আছে। আপনাদের এটা আরও মাহাত্ম্য হচ্ছে, এটা হচ্ছে তারকেশ্বরের ট্রাস্টির আন্ডারে তাদের দ্বারা পরিচালিত হয়, সংরক্ষিত। তাই আমি চাইবো আপনারা এখানে এসে আপনাদের যদি কোনো মনস্কামনা থাকে বা এবং পুজো দিয়ে আপনারা যেতে পারেন। কলকাতা থেকে আসতে এমন কিছু অসুবিধা নয়। ট্রেনে উঠে শেওড়াপুলি নেবে, শেওড়াপুলি থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে বা টোটো ভাড়া দিয়ে 10 নম্বর গেট বললেই হয়ে যাবে। এবং 10 নম্বর গেটেই অবস্থিত রয়েছে। 10 নম্বর গেটেই সামনেই হচ্ছে এই ভদ্রকালী অবস্থিত। মায়ের মুখ দেখুন, মায়ের মুখ দেখে মুগ্ধ হয়ে যাবে। মা মানে এমন মুগ্ধ হয়ে যাবে। মা এখানে রেগে নেই, মা যেন স্নেহময়ী, মমতাময়ী মা। এ মায়ের তুলনা নেই। আমি চাইবো আপনারা এই মন্দিরে এসে পুজো দিন। জয় মা ভদ্রকালী। এটা হচ্ছে বানেশ্বর। এটা এখন বাবা পঞ্চানন মানে মহাদেবেরই তো ছেলে পঞ্চানন, উনি পরিচিত আছে। ইনি কি মাটি ভেদ করে উঠেছে? হ্যাঁ, অনেককাল আগে। দেখুন বলতে পারবো না, মনে হয় এখানে যে শিবলিঙ্গ আমি দেখছি এবং নন্দী মহারাজ আছে। এবারে দেখুন এখানকার যে ত্রিশূলটা আছে পুরো অন্য টাইপের। আর যে শিবলিঙ্গটা আছে দেখুন কত সুন্দর, যেন মাটি ভেদ করে উঠেছে এই শিবলিঙ্গ। এর অনেক ইতিহাস আছে। এটা এখন ঠিক মানে আমি বলতে পারছি না। আমি কোনো তত্ত্ব জেনে, আর আপনারা যদি কোনো এই মন্দিরের ব্যাপারে কোনো তত্ত্ব জেনে থাকেন তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর এই পাশে আছে এই ধূপ মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। দেখুন মন্দিরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে অনেকে আবার তারকেশ্বর যাওয়ার আগে জলও ঢেলে দিয়ে যায় বাবাকে। আর এখানে নীল ষষ্ঠী এবং
আপনার শিব পুজোর সময় অনেকে জলও ঢালতে আসে। শিবরাত্রির সময় লাইন পড়ে যায়, তখন এখানে জল ঢালার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। নিমাই তীর্থঘাট, যেখানে আমাদের চৈতন্যদেব পা রেখেছিলেন, সেই জন্য নিমাই তীর্থ ঘাট হয়েছে, সেও এক পুণ্যমান জায়গা। এই জায়গাটা হচ্ছে পুণ্য জায়গা, যেখানে নিমাই পা রেখেছিলেন, নিমাই চৈতন্যদেব, সত্যি তুলনা নেই। তা এটা হচ্ছে দণ্ডী স্বামী নরহরি আশ্রম। এটা সমাধি মন্দির। এটা তিরোধান হচ্ছে 12ই আশ্বিন 1366 সালে উনি গত হয়েছেন। তখন হয়তো আমার জন্ম হয়েছিল। এর ছবিটা আপনাকে দেখাচ্ছি, দেখুন। এখানেই উনি সমাধিতে আছেন, তার ওপরে শিবলিঙ্গ স্থাপিত করা হয়েছে। এই দেখে নিন, এই হলো দণ্ডী স্বামী নরহরি আশ্রমের সমাধি মন্দির। আমাকে এখানকার পণ্ডিত মশাই সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন। আর এই হলো তুলসী মঞ্চ এখানে। আর এটাও একটা কি সমাধি মন্দির। আর একটা সমাধি মন্দির আছে এখানে, দেখুন। এই একটা সমাধি মন্দির। তাহলে আপনাদের আর একটা সমাধি মন্দির দেখালাম। এখানে সরস্বতী গিরি সমাধি মন্দির, তার ওপরে এখানে শিবলিঙ্গ স্থাপিত করেছে। মন্দিরটা জায়গাটা অনেক জায়গা আছে। আর এই হলো তুলসী মঞ্চ। এই হলো তুলসী মঞ্চ। এখানে মন্দিরটা সাজানো গোছানোর ওপরে খুব সুন্দর। আপনারা এই মন্দিরে আসবেন। এই দেখুন, এখানে গাছের তলায় অনেকে গণেশ ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। এখানে মনসা মায়ের বেদি, ওটা মনসা মায়ের বেদির তলায়। আর এখানে এই স্টেশনের পাশেই, এই রেল লাইনের পাশেই এই মন্দির। এখানে দেখুন কলা গাছ, তারপর নিম গাছ, মনসা গাছ, কত গাছগাছরা আছে। মন্দিরটা দেখুন কত সুন্দর মন্দির, মানে তুলনা নেই। এখানে আর একটা মন্দির আছে, দেখুন, রাধাকৃষ্ণের মন্দির। ভেতরে যাবো। এই দেখুন রাধাকৃষ্ণের মন্দির। জয় শ্রীকৃষ্ণ। রাধাকৃষ্ণের সঙ্গে দেখুন, আপনার এই মন্দির দেখুন কিভাবে কৃষ্ণ প্রথমে বাঁশি বাজাচ্ছে, তার উপরে হচ্ছে রাধাকৃষ্ণ, লক্ষ্মী জনার্দন, ওপরে রাধাকৃষ্ণ, আর পাশে ওই দুটো লক্ষ্মী নারায়ণ। তাহলে কি সুন্দরভাবে সাজানো আছে দেখুন। এও তারকেশ্বরের ট্রাস্টির আন্ডারে। মন্দিরটা দেখুন কত সুন্দর। আচ্ছা, এখানে একটা কথা জিজ্ঞাসা করতে, রথের সময় কি এখানে জগন্নাথ আছে নাকি? না, জগন্নাথ নেই। তাহলে এখানে এটাও একটা বিগ্রহ। আপনার এখানে জন্মাষ্টমীতে বিশেষভাবে পূজা পাঠ হয়ে থাকে, যেহেতু কৃষ্ণের আছে। দেখুন, আপনারা এইটা দেখে মুগ্ধ হয়ে যাবেন। এখানে যদি জন্মাষ্টমীর দিনে আসেন,
এখানে জন্মাষ্টমী পালন হয়। আমি আশা করব আপনারা জন্মাষ্টমীতে এই ভদ্রকালী মন্দিরে আসবেন। মন্দিরের পরিবেশ দেখুন, তারকেশ্বরের ট্রাস্টির আন্ডারে। আপনাদের ভোগ ফোগ কোথায় তৈরি হয়? এই ভোগের ঘর না? এইটা এই হলো ভোগের ঘর। এই হলো ভোগের ঘর, কত পরিষ্কার। আপনার ডান দিকে, আপনার ডান দিকে। এই হলো কিচেন রুম। আরেকটু হলো ঢুকুন, একবার ঢুকুন তবেই তো ঠিক হবে। এই হলো ভোগের ঘর। দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন এই ভোগের ঘর। আর কোথায় খাওয়ানো হয় ভোগ? ওই ঘরেতেই খাওয়ানো হয়। এইখানে বসে, এখন অন্ধকার আছে, এইখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয়। দেখে নিন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এই ভট্টাচ মশাই এই মন্দির পরিচালনা করেন। আমি ঘুরে ঘুরে পুরো মন্দিরটাই আপনাদের দেখালাম। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন এবং মনস্কামনা করবেন। দেখুন কি সুন্দর মন্দির। এটা বর্ধমানের রাজা তৈরি করে দিয়েছিল এবং তারকেশ্বর ট্রাস্টির আন্ডারে আছে। আর তো কোনো নেই। না, মোটামুটি আমি মন্দির আপনাদের সব দেখালাম। আপনারা এই মন্দিরে আসবেন, পুজো দেবেন আর মনস্কামনা করবেন। আর ভট্টাচ মশাই সবই বলে দিয়েছে। আর মন্দিরের এইখানে এই এসে ধূপ মোমবাতি এখানে জ্বালাবেন আর এই মাকে দর্শন করবেন। আর মা যেন মুক্তময়ী মা, মায়ের মুখে কোনো রাগ নেই, মমতাময়ী মা। জয় মা। বন্ধ কি করবো না? না দাঁড়া, 2 মিনিট, আচ্ছা, 1 মিনিট। আচ্ছা। আমি মন্দির সম্বন্ধে মোটামুটি অনেক কিছুই পারলাম। তা আপনারা এই ব্লগটা দেখার পর আমি চাইব আপনারা কমেন্ট বক্সে লিখবেন মন্দির সম্বন্ধে এবং আপনারা শেয়ার ও লাইক করবেন। যত শেয়ার লাইক করবেন লোকের কাছে পৌঁছবে এই মন্দির ব্যাপারটা। আর একটা কথা বলবো, সাবস্ক্রাইব করলে পেয়ে থাকবেন। বন্ধু আর দাদা ভাই বোন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই আমি কামনা করব সবাইকে। সবাই যেন ভালোভাবে চলে। আর মায়ের কাছ থেকে মা যেন সকলের মঙ্গল কামনা করে, সকলকে সুস্থভাবে চলে। জয় মা ভদ্রকালী।